ইতিহাসের ধারণা। ক্লাস 11-এর সেমিস্টার 1-এর ইতিহাস বিষয়ের ছাত্রছাত্রীদের এই প্রথম অধ্যায়ের প্রথম পর্বের এমসিকিউ ক্লাস আমরা আগেই আমাদের চ্যানেলে আলোচনা করেছি। আজ আমরা তার দ্বিতীয় পর্বের আলোচনা, যেখানে এমসিকিউ সহ ছকের মাধ্যমে এই চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের করিয়ে দেওয়ার চেষ্টা করব। তোমরা যদি পূর্বের আলোচনা বা পূর্বের যে প্রথম পর্বের ভিডিওটা রয়েছে, যেখানে আমরা প্রথম 50টি প্রশ্নের আলোচনা করেছি, সেটা যদি না দেখে থাকো তাহলে অবশ্যই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে এবং আই বাটনেও আমি তার লিঙ্ক দিয়ে রাখবো, তোমরা কিন্তু সেখান থেকে চাইলে দেখে নিতে পারো। আজ দ্বিতীয় পর্বের যে ক্লাস আমরা করব, আশা করছি এই প্রশ্নগুলি প্র্যাকটিসের পাশাপাশি তোমরা যদি তোমাদের টেক্সট বইটা খুঁটিয়ে পড়ে ফেলো তাহলে ধরে নাও তোমরা প্রথম অধ্যায় থেকে পরীক্ষার জন্য তৈরি হয়ে গেছো। ভিডিওটা শুরুতেই আমি তোমাদের বলবো, খাতা পেন নিয়ে তোমরা কিন্তু বসে পড়ো। এই সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন থাম্বনেল দেখে বুঝে গেছো আমি লিখেছি ভিভিআই, অর্থাৎ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অর্থাৎ গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি লিখে নাও, ঠিক আছে? এগুলো প্র্যাকটিস করলে কিন্তু তোমরা প্রথম সেমিস্টারে আশা করছি এর মধ্যে থেকে কমন পেয়ে যাবে। নমস্কার বন্ধুরা, বেঙ্গলি স্টাডি উইথ জি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। ভিডিওটা শুরু করার আগে একটা অনুরোধ, ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবে না। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে চ্যানেলের সঙ্গে থাকবে। তাহলে চলো দেখে নিই আজকের আমাদের কোন কোন প্রশ্নগুলো তৈরি করতে হবে। দেখো, বিগত ক্লাসে আমরা 49 পর্যন্ত প্রশ্ন রেডি করেছিলাম, আজকে আমরা 50 থেকে শুরু করব। দেখো, এক্ষেত্রে আমি প্রশ্নটা লিখে রেখেছি কালো কালিতে এবং উত্তরটা লিখে রেখেছি নীল কালিতে। তোমরা কিন্তু এভাবেই প্রশ্নের উত্তরগুলো লিখে নেবে। বলছে, ইতিহাস রচনার পদ্ধতিকে কি বলা হয়? উত্তর হবে হিস্ট্রিওগ্রাফি বা হিস্টোরিওগ্রাফি। 51 দাগের প্রশ্ন বলছে, ইতিহাস হলো বিজ্ঞান, এর বেশিও নয় এর কমও নয়। উক্তিটি কার? উক্তিটি হচ্ছে ঐতিহাসিক বিউরির। পরের প্রশ্নে বলছে, প্রাক ইতিহাস শব্দটি সর্বপ্রথম কে ব্যবহার করেন? উত্তর হবে জন লুবক। হিস্টোরিয়া শব্দটি হলো একটি কি জাতীয় শব্দ? এটি একটি গ্রিক শব্দ। রেডিও কার্বন ডেটিং পদ্ধতির আবিষ্কর্তাকে? উত্তর হবে উইলার্ড লিবি। মানুষের সর্বপ্রাচীন জীবাশ্মটি কোথায় পাওয়া গেছে? এটি পাওয়া গেছিল আফ্রিকা মহাদেশে। প্রাগৈতিহাসিক যুগের ইতিহাস জানার উপাদান হলো জীবাশ্ম। সাধারণত কোন যুগের পরে লৌকিক, এটা ক্ষমা করবে, লৌকিক হবে না, এটা লৌহ যুগ হবে, এখানে একটু ছাপার ভুল হয়েছে। সাধারণত কোন যুগের পরে লৌহ যুগের সূচনা হয়েছিল? এটি হবে তাম্রপ্রস্তর যুগের পর লৌহ যুগের সূচনা হয়েছিল। তারপরে বলছে, ভারতের তাম্রব্রোঞ্জ যুগের বা ভারতের তাম্রব্রোঞ্জ যুগ কোন যুগের সভ্যতা? এটি হলো হরপ্পা যুগের সভ্যতা। পরবর্তী 59 দাগের প্রশ্ন দেখো, বলছে, মেসোলিথিক কথাটি সর্বপ্রথম কে ব্যবহার করেন? মেসোলিথিক, যেটাকে আমরা বাংলায় বলবো মধ্যপ্রস্তর যুগ, এটির প্রথম ব্যবহার করেন হডার ওয়েস্ট্রপ। আবার বলছি, হডার ওয়েস্ট্রপ। ও অন্ত্যেস্তয় একার, দন্তেশ্বয়টয় রফলা প, ওয়েস্ট্রপ। পরবর্তী প্রশ্ন 60 দাগে বলছে, নব্যপ্রস্তর যুগের হাতিয়ারগুলির বিশেষ বৈশিষ্ট্য কী ছিল? এগুলি ছিল ক্ষুদ্রাকৃতি এবং ধারালো। পরের প্রশ্ন, প্রাচীন প্রস্তর যুগের মানুষের হাতিয়ার ছিল কি ধরনের? এটি ছিল হাতকুঠার। নিওলিথিক বা যেটাকে আমরা নব্যপ্রস্তর যুগ বলছি, সেই কথাটি সর্বপ্রথম কে ব্যবহার করেন? উত্তর হবে জন লুবক। পরের প্রশ্ন দেখো, ভারতের মধ্যপ্রস্তর যুগের একটি প্রত্নস্থল হচ্ছে আদমগড়। মেহেরগড় প্রত্নস্থলটি আবিষ্কার করেন কে? উত্তর হবে জাঁ ফ্রাঁসোয়া জারিজ। পরবর্তী একটি খুব সহজ প্রশ্ন, আমি চাইবো তোমরা সকলে যারা এই ভিডিওটা দেখছো তারা কমেন্ট বক্সে এই উত্তরটা জানাও। প্রশ্নটি হচ্ছে, মানুষের প্রথম গৃহপালিত পশু কি? খুব সহজ একটি প্রশ্ন, তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। পরবর্তী প্রশ্ন বলছে, ম্যান মেক্স হিমসেলফ গ্রন্থের লেখককে? উত্তর হবে গর্ডন চাইল্ড। 67 দাগের প্রশ্ন বলছে, হোয়াট হ্যাপেন্ড ইন হিস্ট্রি গ্রন্থের লেখককে? এই গ্রন্থের লেখকও হচ্ছে গর্ডন চাইল্ড। পরবর্তী প্রশ্ন বলছে আরও একটি গ্রন্থের নাম, বলছে সায়েন্স ইন হিস্ট্রি গ্রন্থের লেখককে? উত্তর হবে জে.ডি. বার্নাল। প্রাচীন ভারতের প্রথম কার্পাস চাষের প্রমাণ পাওয়া গেছে কোথায়? মেহেরগড় সভ্যতায়। নব্যপ্রস্তর যুগের অন্যতম বৈশিষ্ট্য কি? এখানে কৃষি পদ্ধতির ব্যবহার দেখা যায়, এটি হচ্ছে সবথেকে বিশাল বৈশিষ্ট্য নব্যপ্রস্তর যুগের। পরবর্তী প্রশ্ন, নব্যপ্রস্তর যুগ কোন ভূতাত্ত্বিক যুগের অন্তর্গত? উত্তর হবে হলোসিন যুগের অন্তর্গত।
আজ অবধি প্রাপ্ত বিশ্বের প্রাচীনতম লিপি কোনটি? উত্তর হবে কিউনিফর্ম লিপি। প্রাচীন মিশরের লিপির নাম কি? উত্তর হবে হায়ারোগ্লিফিক লিপি। পরবর্তীতে সোহগড় তাম্রলিপি পাওয়া গেছে কোথায়? উত্তর হবে ভারতে। সিন্ধু লিপির পাঠোদ্ধারের চেষ্টা করেছেন কে? উত্তর হবে ফাদার হেরাস। নেক্সট, রোজেটা বা রোসেটা ফলক পাওয়া গেছে কোথায়? উত্তর হবে মিশরে। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা। আজটেক সভ্যতার নিদর্শন পাওয়া গেছে কোথায়? উত্তর হবে মেক্সিকোয়। এটাও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, বিগত বছরে এই প্রশ্নে কিন্তু এই প্রশ্নটা বহুবার এসেছে। 78 দাগের প্রশ্ন বলছে, কারা প্রথম প্যাপিরাস গাছের ছাল থেকে লিখন পদ্ধতির আবিষ্কার করে? উত্তর হবে প্রাচীন মিশরীয়রা। 79 দাগের প্রশ্নে বলছে, হাতিগুম্ফা লিপি উৎকীর্ণ করেন কে? উত্তর হবে কলিঙ্গরাজ খারবেল। আচ্ছা, এবার তোমাদের জন্য আমি অনেকগুলো বলতে পারো স্তম্ভ করে রেখেছি, যেখানে প্রত্যেকটা স্তম্ভে বিভিন্ন আলাদা আলাদা টপিকের ওপর আলোচনা করা হয়েছে। আমি চাইবো খাতার মধ্যেও তোমরা কিন্তু এভাবে, যেভাবে স্তম্ভ মেলাওয়ের মতো আমরা করে ছক টানি, সেভাবে ছকের আকারে জিনিসগুলো লিখে রাখো, পড়তে কিন্তু তোমাদের অনেক সুবিধা হবে। দেখো 80 দাগে বলছে কয়েকটি উল্লেখযোগ্য গুহা চিত্র। সেক্ষেত্রে আমি একটা ছক করেছি, যেখানে একদিকে লিখেছি গুহার নাম এবং বা গুহাচিত্র কোথায় পাওয়া গেছে সেই স্থান এবং গুহাচিত্রটির নাম সেটি লেখা রয়েছে। দেখো প্রথমে রয়েছে আলতামিরা গুহা, এটি কোথায় রয়েছে? স্পেনে। নেক্সট বলছে লাস্কো গুহা, এটি নিদর্শন পাওয়া গেছে ফ্রান্সে। নেক্সট ভীমবেটকা, এটি নিদর্শন পাওয়া গেছে কোথায়? ভারতবর্ষে। এবং অজন্তা ও ইলোরা, এই গুহাচিত্রের নিদর্শন পাওয়া গেছে কোথায়? ভারতবর্ষতেই। 81 দাগে যে ছকটা করা রয়েছে সেটা বলছে কয়েকটি উল্লেখযোগ্য প্রাচীন লিপি। খুব ইম্পর্টেন্ট এগুলো। দেখো একদিকে লিখেছি লিপি, আর একদিকে লিখেছি কোন দেশ বা কোন সভ্যতার অন্তর্গত সেই লিপিটি। প্রথমেই বলছে সুমেরে প্রাপ্ত ইউনিফর্ম লিপি, মিশর দেশে থেকে পাওয়া গেছে হায়ারোগ্লিফিক লিপি, নেক্সট মিশর থেকে পাওয়া গেছে হাইরেটিক লিপি। আচ্ছা, হায়ারোগ্লিফিক লিপিরই একটা উন্নত সংস্করণ হচ্ছে হাইরেটিক লিপি, এটা মাথায় রাখতে হবে। ভারত থেকে প্রাপ্ত হয়েছে সোহগড় তাম্রলিপি, পারস্য দেশ থেকে প্রাপ্ত হচ্ছে বাহিস্তান লিপি, এবং এশিয়া মাইনর অর্থাৎ এশিয়ার নিচের দিকের যে দেশগুলো রয়েছে এশিয়া মহাদেশের, সেখান থেকে পাওয়া গেছে বোঘাজকই লিপি। এটা খুব গুরুত্বপূর্ণ, যেহেতু নামটা একটু খটোমটো, সেক্ষেত্রে পরীক্ষায় দেওয়ার চান্সটা কিন্তু বেশি। এর পরবর্তীতে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করবো, যাই চার্টটা নিয়ে পড়বো, সেটা হচ্ছে প্রাচীন ভারতের কয়েকটি লিপি বা লেখো। আগের যে টপিকটা পড়লাম সেটা হচ্ছে সমগ্র বিশ্ব জুড়ে কোন কোন লিপি পাওয়া গেছে। এবার পড়বো ভারতবর্ষের কোন কোন জায়গায় লিপি পাওয়া গেছে এবং কার আমলে পাওয়া গেছে বা কোন রাজার আমলে পাওয়া গেছে। দেখো একদিকে লেখা রয়েছে লিপি বা লেখো, আরেকদিকে লেখা রয়েছে যার আমলে পাওয়া গেছে। আমি একটু কালারটা চেঞ্জ করে নিই। হ্যাঁ দেখো, কলিঙ্গরাজ খারবেলের আমলে পাওয়া গেছে কি? হাতিগুম্ফা লিপি। তারপরে রয়েছে গৌতমীপুত্র সাতকর্ণী, তার সময় পাওয়া গেছে নাসিক প্রশস্তি। এরপরে দেখো রুদ্রদামন, শকরাজ রুদ্রদামনের আমলকালে সময় পাওয়া গেছে জুনাগড় লিপি। গুপ্ত সম্রাট সমুদ্রগুপ্তর সময় পাওয়া যায় এলাহাবাদ প্রশস্তি। প্রতিহার রাজ ভোজের সময় পাওয়া যাচ্ছে গোয়ালিয়র প্রশস্তি। দ্বিতীয় পুলকেশীর সময় পাওয়া যাচ্ছে আইহোল প্রশস্তি। পালরাজ ধর্মপালের সময়কালে পাওয়া যাচ্ছে খালিমপুর লেখ। পালরাজ আরও একজন দেবপালের সময় পাওয়া যাচ্ছে বাদল প্রশস্তি। এবং শেষে বিজয় সেনের আমলে পাওয়া যাচ্ছে দেওপাড়া প্রশস্তি। খুব গুরুত্বপূর্ণ, তোমরা কিন্তু এভাবেই চার্ট আকারে লিখে নিয়ে মুখস্থ করবে, তাহলে অনেকটা সহজে মুখস্থ হয়ে যাবে। এরপরে 83 পর 84 নম্বরে রয়েছে বিভিন্ন দেশের মহাকাব্য। এটা একটা ছোট্ট পয়েন্ট, তোমরা সহজেই জেনে যাবে। একদিকে রয়েছে মহাদেশ আর একদিকে রয়েছে মহাকাব্য। কোন দেশের কোন মহাকাব্য? প্রথমে রয়েছে সুমের বা মেসোপটেমিয়া, এখান থেকে পাওয়া গেছে গিলগামেশ। এরপরে রয়েছে গ্রিস, যাদের মহাকাব্য হচ্ছে ইলিয়াড ও ওডিসি। এবং সর্বশেষে রয়েছে আমাদের দেশ ভারত, সেখানে রয়েছে রামায়ণ এবং মহাভারত। এই তিনটেই কিন্তু সর্বাধিক গুরুত্বপূর্ণ এই চ্যাপ্টারের থেকে। এরপরে আমরা আলোচনা করব প্রাচীন ভারতের উল্লেখযোগ্য কিছু দেশীয় সাহিত্য বা আঞ্চলিক সাহিত্য। সেক্ষেত্রে একদিকে আমি লিখে রেখেছি গ্রন্থের নাম, আর একদিকে রয়েছে লেখক বা রচয়িতা। দেখো প্রথমেই রয়েছে কৌটিল্য বা চাণক্যের লেখা অর্থশাস্ত্র, অশ্বঘোষের লেখা বুদ্ধচরিত, হেমচন্দ্রের লেখা পরিশিষ্ট, এটা পার্বণ হবে, পার্বত্য হয়ে গেছে, এটা হবে পরিশিষ্ট পার্বণ। নেক্সট রয়েছে বিশাখ দত্তের লেখা দেবী চন্দ্রগুপ্তম এবং মুদ্রা রাক্ষস, ভদ্রবাহর লেখা জৈন কল্পসূত্র,
শূদ্রকের লেখা মৃচ্ছকটিকম নাটক, বিষ্ণু শর্মা রচিত পঞ্চতন্ত্র, পাণিনির লেখা অষ্টাধ্যায়ী, পতঞ্জলির লেখা মহাভাষ্য এবং মহাকবি কালিদাসের লেখা বিখ্যাত নাটক মালবিকাগ্নিমিত্রম, রঘুবংশম, কুমার সম্ভবম। মহাকাব্য রয়েছে এগুলো। নাটক হচ্ছে অভিজ্ঞান শকুন্তলম। এরপরে রয়েছে দণ্ডির লেখা দশকুমার চরিতম, ভট্টির লেখা ভট্টিকাব্য, আর্যভট্টের লেখা সূর্য সিদ্ধান্ত, বরাহ মিহিরের লেখা পঞ্চসিদ্ধান্তিকা এবং বৃহৎ সংহিতা, মহাকবি ভারবীর লেখা কিরাতর্জুনিয়ম এবং অমর সিংহের লেখা শব্দকোষ। এর পরবর্তীতে 86 নম্বর যে চার্টটি রয়েছে সেখানে বলছে প্রাচীন ভারতের বা প্রাচীন ভারত সম্পর্কিত উল্লেখযোগ্য বৈদেশিক সাহিত্য। যে সমস্ত প্রাচীন বিদেশিরা আগমন করেছিলেন ভারতবর্ষে, তারা তাদের গ্রন্থে ভারতবর্ষকে যেভাবে পরিচয় দিয়েছিলেন সেই গ্রন্থের নাম পড়তে হবে এবং কে লেখক তার কথাও পড়তে হবে। একদিকে দেখো লেখা রয়েছে গ্রন্থের নাম, অপরদিকে লেখা রয়েছে লেখক বা রচয়িতা। সেক্ষেত্রে প্রথমেই আমরা পড়ব গ্রিক দার্শনিক মেগাস্থিনিসের কথা, যিনি লিখেছিলেন ইন্ডিকা গ্রন্থ। তারপরে রয়েছে পলিবিয়াস। পলিবিয়াস রচনা করেছিলেন সাধারণ ইতিহাস বা জেনারেল হিস্ট্রি, পলিবিয়াসের লেখা। পরবর্তীতে প্লিনির লেখা ন্যাচুরাল হিস্ট্রি বা প্রাকৃতিক ইতিহাস। এরপরে অজ্ঞাত গ্রিক নাবিক, এনার নাম জানা যায়নি, তিনি লিখেছিলেন পেরিপ্লাস অফ দ্য এরিথ্রিয়ান সি, খুব গুরুত্বপূর্ণ একটা গ্রন্থ। যেহেতু গ্রন্থকারের নাম জানা যায়নি তাই অপশনে তোমরা লিখবে অজ্ঞাত গ্রিক নাবিক। টলেমির লেখা জিওগ্রাফিকা বা ভূগোল বই। ফাহিয়ানের লেখা চৈনিক দার্শনিক যিনি, ফো কুওকি। হিউয়েনসাংয়ের লেখা সি ইউকি এবং আলবিরুনির লেখা তহকক ই হিন্দ। এই গ্রন্থগুলি ইম্পর্টেন্ট ভারতবর্ষের ইতিহাস জানার জন্য বিদেশি দার্শনিকদের দ্বারা বা বিদেশি পর্যটকদের দ্বারা। 87 দাগের পয়েন্টে দেখো বলছে কয়েকটি উল্লেখযোগ্য জীবনচরিতমূলক সাহিত্য অর্থাৎ জীবনচরিত রচনা, যেখানে একদিকে রয়েছে জীবনচরিত গ্রন্থের নাম, অপরদিকে রয়েছে রচয়িতার নাম। প্রথমে রয়েছে বাণভট্টের লেখা হর্ষচরিত, রাজা হর্ষবর্ধনের জীবনচরিত কাব্য। নেক্সট রয়েছে বিলহন বিক্রমাঙ্ক দেবচরিত, রাজা বিক্রমাঙ্ক দেবের চরিতমূলক গাথা কাব্য। সন্ধ্যাকর নন্দীর লেখা রামচরিত, এটি পালরাজ রামপালের কিন্তু জন্য লেখা। এখানে আমাদের কিন্তু অন্য রামের সঙ্গে গোলালে চলবে না, এটি পালরাজ রামপালের উদ্দেশ্যে লেখা সন্ধ্যাকর নন্দীর রামচরিত। নেক্সট রয়েছে বাগপতিরাজের লেখা গৌরবাহ এবং চাঁদবর্দয়ের লেখা পৃথ্বীরাজ চরিত। পরবর্তী যে টপিকটা রয়েছে সেটা হচ্ছে কয়েকটি উল্লেখযোগ্য আঞ্চলিক সাহিত্য যেটা ভারতবর্ষেরই। প্রথমে রয়েছে কলহনের লেখা রাজতরঙ্গিনী, যেটা থেকে আমরা কাশ্মীরের ইতিহাস জানতে পারি। সোমেশ্বরের লেখা রাসমালা ও কীর্তিকৌমুদী, মেরুতুঙ্গের লেখা প্রবন্ধ চিন্তামণি এবং রাজশেখরের লেখা প্রবন্ধ কোষ। পরবর্তীতে রয়েছে কয়েকটি উল্লেখযোগ্য প্রাচীন মুদ্রা, খুব ইম্পর্টেন্ট এই জায়গাটায়, আর এবং এখান থেকেই কিন্তু সর্বাধিক প্রশ্ন আসে এবং ছাত্রছাত্রীরা কিন্তু এখানেই গুলিয়ে দেয়। তাই সেক্ষেত্রে তোমরা এভাবে চার্ট করে পড়বে কিন্তু অবশ্যই। প্রথমে লেখা রয়েছে মুদ্রার নাম এবং কোন যুগ বা কার আমলে এই মুদ্রা প্রচলিত ছিল। প্রথমে দেখো রয়েছে মুদ্রার নাম নিষ্ক, এটি বৈদিক আমলে প্রচলিত ছিল। তারপরে রয়েছে দিনার ও রূপক, এটি গুপ্ত আমলে পরিচিত ছিল। এরপর রয়েছে পতিন, এটি সাতবাহন রাজাদের আমলে প্রচলিত ছিল। পরবর্তীতে ক্যাশু, এটি প্রচলিত ছিল চোল আমলে, এবং নারায়ণী বা নারায়ণ অনেক জায়গায় লেখা আছে, সেটি পাল আমলে প্রচলিত ছিল। আজকের ক্লাসের শেষ প্রশ্ন হচ্ছে ভারতের তোতা পাখি কাকে বলা হয়? ভারতের তোতা পাখি বলা হয় আমির খসরুকে। এই ছিল আজকে আমাদের সম্পূর্ণ ইতিহাসের প্রথম অধ্যায় এমসিকিউ ইম্পর্টেন্ট সাজেশন তথা ক্লাস। আশা করছি তোমরা যারা ভিডিওটা পুরোটা দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং আমি জানি তোমাদের এই নোটটা কিছুটা হলেও কাজে লাগবে। ভিডিওটা তাহলে আজ এখানেই শেষ করছি। দেখা হবে পরের একটি ক্লাসে, যেখানে আবারও তোমাদের সাহায্যের জন্য নতুন বিষয়ের নোট নিয়ে হাজির হব। দেখা হচ্ছে তাহলে পরের একটি ভিডিওতে। সকলে ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো। টাটা।